আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আলবি হঠাৎ করে অলির বিছানার সাথে চেপে ধরে তার উপরে উঠে যায়, ফিসফিসিয়ে বলে, আস্তে, তোমার ঠোঁট জোড়া একবারের জন্য আমাকে দাও, বিনিময়ে আমি ওকে 100 বারের বেশি আপু বলে ডাকবো। আলবির কথাগুলো শুনে অলির হাত পা জমে গেল। সে হাত পা নাড়াতে চাইলেও নাড়াতে পারলো না, কারণ আলবি তার দু হাতই চেপে ধরে রেখেছে। আপনি কি আমাকে কামড়াতে চাইছেন? অলির কণ্ঠ কাঁপছে, ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা ধুক ধুক করছে অজানা উত্তেজনায়। সে বহু কষ্টে এইটুকু উচ্চারণ করতে সক্ষম হয়েছে। এদিকে অলির কথা শুনে আলবি একটা শ্বাস ফেলে অলিকে ছেড়ে দিল। সারা পেয়ে অলি একটা লম্বা শ্বাস টেনে নিজেকে তাদুস্থ করলো। আলবি অন্যদিকে ঘুরে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আসতে। অলি আর চোখে একবার অলির পিঠের দিকে তাকায়। কামড়াতে না দিলে আপনি রূপসা আপুকে আপু বলে ডাকবেন না? আলবি কোনো উত্তর দিল না। তার এই নীরবতা অলি সহ্য করতে পারলো না। সে ধীরে ধীরে আলবির দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? আলবি বিরক্তি ভরা চোখে অলির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, মেজাজ খারাপ করো না তো, চুপচাপ ঘুমাও, মুডটাই নষ্ট করে দিয়েছো। কথাগুলো শুনে আরো বিধ্বস্ত হলো অলি। সে কি এমন করেছে? অলি পুনরায় নিজের স্থানে এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পরেও সে ঘুমাতে পারলো না। এদিকে আলবি একভাবে শুয়ে আসছে। অলি বুঝতে পারলো না সে আদৌ ঘুমিয়েছে কিনা। সে একটু দ্বিধা নিয়ে নিজের তর্জনী আঙুল দিয়ে আলবির পিঠে দুটো আলতো টোকা দিল। মুহূর্তে আলবি ঝড়ের বেগে অলির দিকে ঘুরে গিয়ে তার হাত সরিয়ে দিল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলো, বিরক্ত করছো কেন? ঘুমাতে বলছি না? অলি একটু চমকে গিয়ে শুষ্ক গলায় বললেন, আপনি কি রাগ করেছেন? আলবি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে বলল, আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি রাগ করলে তোমাকে ঠাটিয়ে দুটো চোর মারিয়ে দিতাম। আলবির কথা শুনে অলি ঘাবড়ে গেল। তার মানে আপনি রেগে নেই? না। অলি চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আলবি বলল, তুমি কাকে কি বলতে হবে সেসব তো ভালোই বোঝো, কিন্তু স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে সেসব বোঝো না। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। কথাটা শুনে অলি ফেল চোখে আলবির দিকে তাকিয়ে রইল। যদিও বা সে আলবির চেহারা দেখতে পাচ্ছে না, তবুও তার মনে হচ্ছে আলবির মন ভালো নেই। অলি অভিমানী কণ্ঠে বলল, আমি কোনটা বুঝতে পারিনি? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আচ্ছা ঠিক আছে, রূপসা আপুকে আর আপু বলে ডাকতে হবে না। আলবি ভীষণ খারাপ লাগলো। সে কিভাবে অলিকে বোঝাবে? সে অলির ব্যবহারে অনেক কষ্ট পায়। আলবি কাছে গেলে অলি অদ্ভুত বিহেভ করে, আর এটাই তাকে অনেক কষ্ট দেয়। অলির কাছে গেলে আর অলি ছটফট করলে আলবির মনে হয় সে অলিকে আবারও ধর্ষণ করেছে। সে অবশ্যই অলির সাথে জোরাজুরি করতে চায় না, কিন্তু এই অলি কবে বড় হবে আর কবে নিজ থেকেই তার কাছে আসবে? ততদিন সে কিভাবে নিজেকে সামলে রাখবে? আলবি নিশ্চুপ থাকতে দেখে অলি চিন্তিত কণ্ঠায় শুধায়, আপনার কি শরীর খারাপ? আলবি স্বাভাবিক স্বরে বলল, না, তবে মন অবশ্যই খারাপ। অলি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? দেখো অলি, আমি অনেক টায়ার্ড, ঘুমাতে দাও আমাকে। অলি চুপ হয়ে যায়, আর আলবি অন্যদিকে ফিরে চোখ বুঝলো। অন্ধকার আচ্ছন্ন রুমটা নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছে দেওয়ালের ঝোলানো ঘড়ির টিক টিক শব্দ। জানালার ওপারে কঠিন অন্ধকারে ঘুমিয়ে পড়েছে শহর। বাতাসে মিশে আছে এক কাজ গা জমজমে নিস্তব্ধতা। এমন সময় অলি নীরব কণ্ঠে ভেসে এলো, আপনি কি কষ্ট পেয়েছেন? আচমকা অলির প্রশ্নে আলবি ফট করে চোখ মেলে তাকায়। অলি আলবির মাথায় হাত রাখলো। আলবি অলির দিকে ঘুরে গিয়ে চাপা কণ্ঠে বলল, কষ্ট পেয়েছি, কিন্তু তুমি কি বুঝতে পেরেছো যে আমি কেন কষ্ট পেয়েছি? অলি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে রয় সয়ে বলল, আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি বলুন কি করলে আপনার কষ্ট কমে যাবে, আমি সেটাই করব। আলবির ঠোঁটের কোণে একটা ক্লান্ত হাসি ফুটে উঠলো। সে ভারী কণ্ঠে বলে উঠলো, আমাকে আদর করো, তাহলে আমার কষ্ট কমে যাবে। অলি ভেবাচাকা খেয়ে গেল। চোখে মুখে তীব্র লজ্জা, অস্বস্তি আর সংকোচ ফুটে উঠলো। তবু আলবির মন রক্ষার্থে সব দ্বিধা উপেক্ষা করে আলবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলবির চোখ বুঝে অনুভব করলো স্পর্শটুকু। অলির সেই কোমল স্পর্শে আলবির চোখে মুখে প্রশান্তি ফুটে ওঠে। স্বামীকে এভাবে আদর করে? আলবির কণ্ঠে একরাশ অভিমান। অলি অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে কিভাবে করে? আলবি নিজের কপালের মাঝ বরাবর আঙুল ঠেকিয়ে বলল, এখানে কিস করো। অলি হকচকিয়ে গেল, গলা শুকিয়ে এলো। তবুও সাহস সঞ্চয় করে আলবির কপালে নিচে নরম ঠোঁট ছোঁয়ালো। এইটুকুতেই আলবির মন ভালো হয়ে যায়। তবুও কথায় আসে না, বসতে পেলে শুতে চায়। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্স গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড 1IAN ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবে। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্র্যাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরা ওটাই করে দেখতে পারো। ঠিক তেমনটাই হলো। আলবি এবার নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল,
আবার এখানে করো। অলির নিঃশ্বাস ভারী হয়ে আসে, ভেতরটা কাঁপছে, ভিতরে স্নায়ু টান টান অবস্থা। এমন আগে কখনোই হয়নি, যেন কোনো দুঃসাহসিক অভিযানে নেমেছে। আলপের গম্ভীর তীক্ষ্ণ উপস্থিতি যেন ওর অগ্নি পরীক্ষা নিচ্ছে। আর সংকোচ স্পষ্ট বুঝতে পেরে আলবি মৃদু হেসে বলল, থাক, করতে ভালো না লাগলে করতে হবে না। কিন্তু অলি মাথা নেড়ে সাহায্য গিয়ে এগিয়ে এসে আলবিকে কিস করতে যাবে, ঠিক তখনই আলবি ঘুরে তাকায় তার দিকে। ফলস্বরূপ অলি অজান্তেই আলবির ঠোঁটে চুমু দিয়ে বসলো। অলি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে সরে যেতে নেবে, কিন্তু তার আগে আলবি এক হাতে অলির ঘাড় চেপে ধরে। অলি বেচারি কি আর করবে, আলবি শক্তপোক্ত ভাবে নিজের ঠোঁটের সাথে অলির ঠোঁট চেপে রেখেছে, যেন হঠাৎ কোনো দুরন্ত ঝড় এসে অলিকে ঘিরে ফেলেছে। পালানোর পথ নেই। আলবির স্পর্শে, চাপে, ঠোঁটের ছোঁয়ায় অলির শরীর জমে আছে। অলি শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই আলবি অলির নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে। অলি ছোটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু তাতে যেন আগুনে ঘি পড়ে। আলবি আরো প্রবল হয়ে অলির ঠোঁটে নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো। আলবি চুমরত অবস্থাতে অলিকে নিজের নিচে টেনে নেয়। অলির দু হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে, আরেক হাত অলির ঘাড়ে চেপে ধরে। প্রায় 13 মিনিট পর আলবির অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়। অলির চোখে জল, ঠোঁট লাল হয়ে গেছে, মনে হচ্ছে অক্সিজেনহীন কোনো ভিন্ন গ্রহ ছিল এতক্ষণ। মাত্র পৃথিবীতে ফিরে এলো। অলি হাঁপাচ্ছে, কাঁপা কাঁপা ঠোঁটে শ্বাস নিচ্ছে একটানা। 2 মিনিট পর অলি কিছুটা স্বাভাবিক হলো। আলবি এখনো অলির হাত জোড়া ধরে রেখেছে। অলি নিজের হাত ছাড়াতে চাইলেও আলবি বেকল কণ্ঠে বলে ওঠে, সরি হানিবি, আর একবার প্লিজ, এবার ব্যথা দেবো না, প্রমিস। অলি কিছু বলতে যাবে তার আগে আলবি পুনরায় অলির অধর জোড়া আঁকড়ে ধরে। অলির বলতে না পারা কথাগুলো গোগানির রূপে রুমের চারিদিকে ছড়িয়ে পড়লো। এপারের চমকটা ছিল ভীষণ সফট, তীব্রতার বদলে ভালোবাসার ভরপুর। আলবি ধৈর্য সহকারে অলির ঠোঁটের মাঝে বিচরণ করতে। অলি একসময় ক্লান্ত হয়ে হার মেনে নেয়, নিজেকে আলবির নিকট ছপে দেয়। এরকম ভাবে আলবি কতক্ষণ যাবৎ অলির ঠোঁটের মাঝে ডুবেছিল তার ইয়ত্তা নেই। কাম সারছে, লিখ এত রোমান্টিক। এরপরে টুকবার ক্ষমতা আমার নেই। যাই হোক গাইস, একটু গল্প স্কিপ করলাম, তোমরা কিছু মনে করো না। ঘড়ির কাঁটায় রাত 3টা ছুঁই ছুঁই। আলবি নাক ডেকে ঘুমাচ্ছে। অলির চোখে ঘুম নেই, সে নিলিপ্ত ভঙ্গিতে সিলিং এর দিকে তাকিয়ে আছে। যদিও অন্ধকার রুম, কোনো কিছু দেখা যাচ্ছে না। অলি লক্ষ্য করেছে এই কয়দিন সে আলবির পাশে ঘুমালেও আলবি নাক ডাকেনি। তবে আজকে কি হলো? অলি একটা শ্বাস ফেলে ঘুমাতে চাইলো, কিন্তু ঘুম যেন তার সাথে লুকোচুরি খেলছে। বারবার আলবির চুম্বনের কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। তার আজকে একটুও খারাপ লাগেনি, উল্টো আলবির প্রতিটি স্পর্শ তার শরীরে অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিয়েছে, যার প্রভাবে তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। এটাকে কি স্বামীর আদর বলে? ভাবনাটার মাথায় আসতেই অলি দু হাতে মুখ ঢেকে নিল। লজ্জায় তার গাল পড়ে যাচ্ছে। কিছুক্ষণ যেতে অলি আলবির দিকে এগিয়ে যায়, এক হাতে আলবিকে জড়িয়ে ধরে, তার পিঠে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। সকাল 8টা, সূর্য সদ্য মাথায় তুলেছে। জানালার কাছে হালকা গরম ভাব। রোদ সরাসরি ভেতরে না ঢুকলো, পর্দার ফাঁক বলে একটু একটু করে ছড়িয়ে পড়েছে। আলবির রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আজকে নোমানের নানুর অপারেশন হবে। আলবি হাত ঘড়ি পড়তে পড়তে অলির উদ্দেশ্যে কথাটা বলল, কিন্তু বিনিময়ে অলির কোনো রেসপন্স নেই। সে ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছিল, কিন্তু অলিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো ভাবনায় ডুবে আছে। আলবি অলির দিকে এগিয়ে গিয়ে অলির পিঠে বরাবর টোকা দিতে অলি ধরফরিয়ে উঠলো। হাতে থাকা চিরুনিটা ফ্লোরে ছিটকে পড়লো। অলি থতমত খেয়ে আলবির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আলবি অলির মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, রাতে ঘটনাটা বলতেই পারছো না দেখছি, ব্যাপার কি? আলবির কথা শুনে অলি লজ্জায় আড়ষ্ট হয়ে ঠোঁট চেপে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে লজ্জা পেতে দেখে আলবি নিজের ঘাড় চুলকে বলল, তুমি কিন্তু আমাকে সিরিয়াস করছো। আমি আবার বাইট করতে শুরু করলে আমাকে কিন্তু আটকাতে পারবে না। এই কথা শুনে অলি ড্রেসিং টেবিলের দিকে ঘুরে গিয়ে বলল, নোমান ভাইয়ের নানুর কি অবস্থা এখন? আলবি একটা শ্বাস ফেলে বলল, সেটাই বলছিলাম, আজকে ওনার হার্টের অপারেশন করা হবে। অলি চমকে তাকালো আলবির দিকে। আপনি করবেন? আলবি প্যান্টের পকেটে হাত রেখে বলল, আফটার অল নোমান আমার হানিবিকে পালাতে সাহায্য করেছে, তার প্রতিদান স্বরূপ আমি এটুকু তো করতেই পারি, তাই না? আলবি হেসেছে। অলি সরচোখে আলবির দিকে তাকিয়ে রইল। এর আগে সে আলবিকে এভাবে হাসতে দেখেনি। আর সত্যি বলতে আলবিকে হাসতে দেখে অলিরও খুব ভালো লাগছে। বাহ, আপনার মন আজকে বেশ ভালো দেখছি। আলবি হুট করে অলিকে উল্টো দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরলো। বইয়ের আদর পেয়েছি তো, সেই জন্য ফুরফুরে লাগছে। অলি নিজেও হেসে উঠলো। বাবা মাকে হারানোর পর এই প্রথম সে একটু মন খুলে হেসেছে। আমাকে নিয়ে যাবেন? আলবি অলির চুলে মুখ বুজে চাপা স্বরে বলল, কোথায়? নোমান ভাইয়া নানুকে দেখবো। আপনার সাথে যেতে চাইছি, নিয়ে যাবেন? আলবি অলিকে ছেড়ে দিয়ে বলল, না অলি, আমি অপারেশনের সময় ব্যস্ত থাকবো, তখন তুমি একা একা কি করবে? অলি ঠোঁট ফুলিয়ে
বলল, বাড়িতেও একা একা থাকতে হয়, তার চেয়ে আপনার সাথে যাওয়াটাই ভালো। অপারেশনের পর আমরা ঘুরতে যাব প্লিজ। আলবি আর না করতে পারলো না। এভাবে বলার পরেও কি সে না করতে পারে? ওকে ডান, তার আগে ব্রেকফাস্ট করে নেই চলো। আলবি রুমের দরজা খুলতে রূপসা দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। রূপসা হাতে থাকা কফির মগটা আলবির দিকে এগিয়ে দিয়ে বলে, আগে তো কফি ছাড়া চলতোই না, এখন তো কফি নিয়ে এলো তোমাকে পাওয়া যায় না। রূপসার কণ্ঠ শুনে অলির মাথায় কাপড় টেনে দরজার দিকে এগিয়ে আসে। আলবি রূপসার হাত থেকে কফির মগটা নিয়ে যাবে, তার আগে অলি এগিয়ে এসে মগটা নিয়ে নেয়। এক সেকেন্ড অপেক্ষা না করে কফির কাপে একটা চুমুক দিয়ে নাক মুখ কুচকে ফেলে। আলবি আর রূপসা দুজনে হতবাক হয়ে অলির দিকে তাকায়। অলির মুখের কফিটুকু আবারও কাপে ফেলে দিয়ে বলে ওঠে, ছি, এটা কি বানিয়েছো রূপসা? ওয়াক। অলির কথা শুনে রূপসা রেগে মেগে অলির হাত থেকে কফির মগটা ছিনিয়ে নেয়। বাস খাই কণ্ঠে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে, তোমাকে একবার বলেছি না যে নাম ধরে রাখবে না? অলির চোখ মুখ শক্ত করে বলল, আমাকে ভাবি বলে ডাকো, তারপরে আপু বলে ডাকবো। রূপসা মুখ বাঁকায়। তোমার মুখ থেকে আপু ডাক শোনার জন্য আমি উতলা হয়ে যাইনি। তুমি যদি আমার সাথে কথা বলতে না আসো তাহলে আমি খুশি। অলি একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা আমাকে ভাবি বলতে হবে না, তুমি অন্তত ওনাকে ভাই বলে ডাকো। রূপসা অগ্নিঝরার চোখে অলির দিকে তাকাতেই আলবি বলে ওঠে, রূপ তোর বিহেভ অনেক খারাপ হয়ে গেছে। আমি কিন্তু তোকে ফার্স্ট আর লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিচ্ছি, অলির সাথে এভাবে কথা বলবি না। আলবির কণ্ঠে এমন কিছু ছিল যা রূপসাকে ভীষণভাবে আহত করলো। তুমি শুধু আমার বিহেভটাই দেখলে, ওর বিহেভ দেখলে না। ও আমার সাথে কিভাবে কথা বলো সেটা দেখলে না? ও তো তোকে ঠিকই কথাই বলেছে। তুই একটা কাজ কর, আমাকে ভাই বলে ডাকতে তোর সমস্যা হলে তুই আমার চোখের সামনে আসিস না। কথাটা শুনে রূপসা অভিমানী চোখে আলবির দিকে তাকিয়ে হাতে থাকা কফির মগটা শক্ত করে চেপে ধরে। আমি না আসলে তুমি সামান্য কফিটুকু খেতে পারবে না, বুঝলে? তোমার এই অকালপক্ষ বউ তো শুধু চাটং চাটং কথা বলতেই জানে। আর কি জানে সে? ওই সাদা চামড়াটা ছাড়া ওর মাঝে আছেটাই বা কি? তাও ওই সাদা চামড়াটা আছেই বলে ছেলেদের ভেঙে খেতে পারে, নইলে তো ভিক্ষা জুটতো। রূপসা নিজের কথা শেষ করার আগেই আলবি শক্তপোক্ত হাতে তার গাল স্পর্শ করে। থাপ করে তীব্রতায় হাতে থাকা কফির মগটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ড্রয়িং রুমে বসে যারা ব্রেকফাস্ট করতেছিল তারা সবাই ছুটে আসতে ঘটনাস্থলে। রাগে আলবি শরীর কাঁপছে। রূপসা সাহস দেখে সে অবাক হলো। তার সামনে দাঁড়িয়ে অলিকে নিয়ে এগুলা বলতে তার বুক কাঁপলো না? অলি ঠোঁট চেপে কেঁদে উঠলো। অলির চাপা কান্নার শব্দে আলবি আরো বেশি রেগে যায়। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রূপসার চুল টেনে ধরে। তোর এত বড় সাহস! তুই আমার বাড়িতে গিয়ে আমার বড় নিয়ে কত কাজ? তোর সাহস উপরে দিয়া, নিচে দিয়া, ডাইনে দিয়া, বামে দিয়া একদম বইয়া দিমু। চলে না, চলে। सुन मेरी रानी रानी, बन मेरी रानी रानी, दिल दी है जागीर ते तेरा मैं ना लिखवा दूंगा। बन जा तू मेरी रानी, तेनू महल दवा दूंगा। সে দ্রুত এগিয়ে এসে আলবির হাত থেকে রূপসাকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। আলবি হিংস্র সিংহের ন্যায় গর্জে ওঠে, এক হাতে অলিকে সরিয়ে দেয়। অলি আবারও গিয়ে রূপসাকে ছাড়ানোর চেষ্টা করতেই আলবি রূপসাকে ধাক্কা দিয়ে বসে। রূপসা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন এগিয়ে এসে রূপসাকে নিজের দিকে টেনে নেয়। রূপসা লোকটার চেহারা না দেখে লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। আলবি পুনরায় রূপসার দিকে এগিয়ে যেতে নিলে অলি আলবির পা জড়িয়ে ধরলো। আলবির রাগ মুহূর্তেই হাওয়া হয়ে যায়। সে তড়িৎ গতিতে অলিকে উঠিয়ে বুকে টেনে নিল। বাড়ির বাকিরা এরূপ ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রূপসা কিছুটা স্বাভাবিক হতেই লোকটা ছেড়ে লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ছিল ইয়াদ। ইয়াদের দৃষ্টি অনুভূতি শূন্য। এরই মাঝে রুনা খাতুন এগিয়ে এসে রূপসাকে জড়িয়ে ধরে। অভি, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? এই মেয়ের গায়ে আমি মা হয়ে কখনো হাত তুলিনি, আর তুমি সেই মেয়ের গায়ে হাত তুললে? আলবি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠলো, আমি যে আপনার মেয়েকে বাঁচিয়ে রেখেছি সেই জন্য কৃতজ্ঞ থাকুন। ওর জায়গায় অন্য কেউ হলে আমি খুন করে ফেলতাম। শাহনাজ বেগম সহ বাকি সবাই আলবির ব্যবহারই বিস্তৃত হলো। ওসমান মির্জা ধমকে সরে বললেন, অভি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করিনি বাবা। অলির স্বামী হিসেবে আমার উচিত ছিল ওর জবাব বন্ধ করে দেওয়া। ইয়ামিন মির্জা বলে উঠলো, রূপ কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি এভাবে বলছো? আলবির শরীর কাঁপছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় সে নিজের চুল খামচে ধরলো। তারপর হাফ সাপ করতে করতে বলল, ও যে কি করেছে আমি সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমরা যদি আমার স্ত্রীকে সম্মান দিতে না পারো তাহলে আমি এই মুহূর্তে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনকি এই মির্জা বংশের সাথে আমার সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দেব। অলি তখনও আলবির বুকের সাথে লেপটেছিল। আলবির কথা শুনে সে ফুফিয়ে কেঁদে ওঠে। তার মনে হচ্ছে সবকিছু তারই জন্য হচ্ছে। এদিকে আলবির কথা শুনে শাহনাজ বেগম ভরকে গেলেন। একটা মাত্র ছেলে তার, যদি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তো ছেলের শোকে সেই মরে যাবে।
তাহলে রাগ সম্পর্কে তার ধারণা আছে। এর আগেও তো আলবি চলে গিয়েছিল। আর সত্যিটা তো এটাই যে অলির জন্য আলবি ফিরে এসেছে। সবাইকে চুপ থাকতে দেখে রুনা খাতুন বললেন, ভাই ভাবি তোমরা যদি এর বিহিত না করো তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে। আমার মেয়েকে নিয়ে আমি আজই চলে যাব। শাহনাজ বেগম দোটানায় পড়লেন। সে রুনা খাতুনকে বোঝানোর চেষ্টায় বলেন, রুনা জানোই তো অভি রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি না হয় বুঝলাম ভাবি, কিন্তু রূপের বাবা যদি এই বিষয়ে একবার জানতে পারে তাহলে ভেবে দেখছো কি হবে? এমনিতেই আমরা তার অমতে কি এই বাড়িতে থাকছি। শাহনাজ বেগম চুপ হয়ে গেলেন। আপাতত তার কাছে ছেলের দোষ লুকানোর মতো অজুহাত নেই। এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে আলভি অলিকে রুমের ভেতরে নিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। পুরোটা সময় উর্মিলা আর ইয়াদ চুপচাপ ছিল। বড়দের মাঝে তাদের কথা বলা মানায় না, মূলত সেই জন্য উর্মিলা চুপ করে দাঁড়িয়ে আছে। নইলে সে সবাইকে বলে দিত যে রূপসা তার ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আগে রূপসাকে যেটুকু ভালো লাগতো, কিন্তু কালকে ঘটনার পর রূপসাকে দেখলেই তার রাগ উঠছে। কেন রে ভাই, দুনিয়াতে কি ছেলের অকাল পড়েছে? তুই কেন আমার লাকসায় ভাইটার পেছনে শেস্ত্রার মতো পড়ে আসিস? ভালো হয়েছে ভাইয়া আজকে তোকে চুরানি দিয়েছে, এখন যদি একটু বুদ্ধি জাগ্রত হয়। রুনা খাতুন রূপসাকে নিয়ে রূপসা রুমের দিকে চলে যায়। তারপর এক এক করে বাকি সবাইও চলে গেল। উর্মিলা ইয়াদের দিকে তাকিয়ে দেখলো ইয়াদ ওভাবেই দাঁড়িয়ে আছে। উর্মিলা ভ্রুকুচকে ইয়াদের সামনে গিয়ে হাত নাড়ায়, এই ভাইয়া এই। উর্মিলার ডাকে ইয়াদ যেন হুঁশ ফিরে পেল। এদিকে ইয়াদের চোখে মুখের অবস্থা দেখে উর্মিলা আটকে ওঠে। ইয়াদের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, পুরো চেহারায় কেমন যেন থমথমে করছে। ইয়াদ উর্মিলার দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করতে উর্মিলা একটা শুষ্ক ঢোক গিলে বলল, ভাইয়া আর ইউ ওকে? ইয়াদ মুহূর্তে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ইয়া আই এম ওকে। উর্মিলা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, একটু আগে তোমাকে একদম ওই ভাইয়ের মতোই দেখাচ্ছিল। কথাটা শুনে ইয়াদ উর্মিলার মাথায় চাপড় মেরে বলল, মোটেই না, আমি ভাইয়ের মতো নেই। হ্যাঁ আমি জানি ইয়াদ ভাইয়া, কিন্তু তোমরা কথায় কথায় আমার মাথায় চাপড় মারো কেন? ইয়াদ হেসেই বলল, তোর মাথায় কতটুকু গোবর আছে সেটাই পরীক্ষা করি, বুঝলি? কি? দেখ, তুই যদি ব্যথা পাস তার মানে তোর মাথায় ভর্তি গোবর আছে, আর যদি ব্যথা না পাস তাহলে মনে করবি তোর মাথায় গোবর শুকিয়ে গিয়ে বুদ্ধিতে রূপান্তরিত হয়েছে। ইয়াদের কথা শুনে উর্মিলা ফেলফেলে চোখে তাকিয়ে রইলো। সে বুঝতে পেরেছে ইয়াদ উল্টো পাল্টা বলছে নাকি সে উল্টো পাল্টা শুনছে। ইয়াদ এবার জিজ্ঞেস করে, তো এবার বল, ব্যথা পেয়েছিস? উর্মিলা হ্যাঁ বোতক মাথা নাড়াতে গিয়েও না বোতক মাথা নাড়ালো। ইয়াদ হাসতে হাসতে নিচে রুমের দিকে পা বাড়ালো। ইয়াদ কিছু দূর যেতে উর্মিলা পেছন থেকে বলল, ভাইয়া তুমি রেডি হয়ে আমাকে কল দিও, আবার আমাকে রেখে চলে যেও না। ইয়াদ একবার পেছনে ঘুরে উর্মিলার উদ্দেশ্যে বলল, আজকে আমি ভার্সিটিতে যাব না, তুই ড্রাইভারের সাথে চলে যা। উর্মিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইয়াদ ঠাস করে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। উর্মিলা থতমত খেয়ে গেল। দেখ, আমি একা ভার্সিটিতে গিয়ে কি করব? দেখি আমার হারমোর সাহেব কি করছে। কথাটা ভেবে উর্মিলা দিহানের নম্বরে কল দিল। দিহান কলটা রিসিভ করতে উর্মিলা বলল, সাহেব আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার, ফ্রি আসতেন? দিহান মুস্কি এসে বলল, অবশ্যই রাগিনী, আমি আপনার জন্য সবসময় ফ্রি। আপনার কি আজকে ভার্সিটি নেই? না, আজকে ভার্সিটি ক্যান্সেল। দিহান শাসনের ভঙ্গিতে বলল, পর্মি ভার্সিটি ফাঁকি দেওয়া কিন্তু অনেক বড় ব্যাড হ্যাবিটস। উফ, আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, আপনি আসবেন কিনা বলুন, নইলে আমি অন্য ডাক্তারের কাছে চলে যাব। আমাদের দেশে ডাক্তারের অকাল পড়েনি। দিহান একটা শ্বাস ফেলে বলল, ব্ল্যাকমেল করতে হবে না।